কেন কিছু আছে, কেন কিছুই নেই না? এই প্রশ্ন মানব সভ্যতাকে শতাব্দীর পর শতাব্দী বিভ্রান্ত করেছে। যদি মহাবিশ্বের আগে কিছুই না থাকে, তবে হঠাৎ করে কোটি কোটি নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি আর জীবনে ভরা এই মহাবিশ্ব কিভাবে জন্ম নিল? এটি কি নিছক একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো অদৃশ্য নিয়ম কাজ করছে? আজকের ভিডিওতে তথা অডিও পডকাস্টে আমরা এই মন বিস্ময়কর প্রশ্নের উত্তর খুঁজব, সক্রেটিক পদ্ধতিতে, অর্থাৎ বারবার কেন প্রশ্ন করে। থাকুন আমাদের সঙ্গে, কারণ আজ আপনি জানবেন আধুনিক পদার্থবিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে যে মহাবিশ্ব সত্যি কিছুই থেকে আসতে পারে। কিছুই আসলে কি? প্রথমেই একটা সহজ প্রশ্ন, যখন আমরা বলি কিছুই নেই, তখন আমরা কি বুঝি? আপনি হয়তো ভাবছেন একেবারে ফাঁকা শূন্যতা, কোনো পদার্থ নেই, কোনো আলো নেই, সময় নেই, স্থান নেই, একেবারে শূন্য অন্ধকার। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান বলছে প্রকৃত অর্থে এমন শূন্যতা বলে কিছু নেই। এমনকি যাকে আমরা খালি স্থান বলি, সেটিও খালি নয়। কোয়ান্টাম মেকানিক্স শিখিয়েছে আমাদের শূন্যস্থান ভরপুর থাকে অদৃশ্য ক্রিয়াকলাপে। এগুলোকে বলে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনস, যেখানে কণা ও প্রতিকণা হঠাৎ জন্ম নেয়, আবার হঠাৎ মিলিয়ে যায়। বিজ্ঞানীরা বহুবার পরীক্ষার মাধ্যমে এটি পর্যবেক্ষণ করেছেন। শূন্যস্থান একেবারে শান্ত নয়, বরং অদৃশ্য এক ফুটন্ত সুপের মতো। এখন প্রশ্ন আসে, যদি মহাবিশ্বের আগে কিছুই না থাকে, তবে এই ওঠানামা কোথা থেকে এলো? এখানে রহস্য আরো গভীর। শক্তির ভারসাম্য। একটি সাধারণ আপত্তি শোনা যায়, যদি মহাবিশ্ব হঠাৎ জন্ম নেয়, তবে কি এটি শক্তির সংরক্ষণ আইন ভঙ্গ করছে না? তাই দর্শনে তাই মনে হয়, প্রথম দর্শনে তাই মনে হয়। কিন্তু অনেক পদার্থবিজ্ঞানী মতে আমাদের মহাবিশ্বের মোট শক্তি শূন্য। ধনাত্মক শক্তি আসে পদার্থ, আলো ও বিকিরণ থেকে, ঋণাত্মক শক্তি আসে মহাকর্ষ থেকে। উদাহরণস্বরূপ, দুটি ভরকে আলাদা করতে শক্তি লাগে, তাই আবদ্ধ ভরকে ভাবা হয় নেতিবাচক শক্তি হিসাবে। স্টিফেন হকিংস একবার বলেছিলেন, মহাবিশ্বের পদার্থ ধনাত্মক শক্তি আর মহাকর্ষ ঋণাত্মক শক্তি একত্র করলে শূন্য। এটা অনেকটা এরকম, আপনি ব্যাংক থেকে এক হাতে $10 ধার নিলেন, আর এক হাতে ব্যাংকে $10 ফেরত দিলেন, আপনার মোট ঋণ শূন্য। অর্থাৎ মহাবিশ্বের জন্ম নিতে কোনো নিট শক্তির প্রয়োজন হয় না। প্রশ্ন আসে, মহাবিশ্ব কি নিছক একটি কোয়ান্টাম দুর্ঘটনা? নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড ট্রায়ান সাহসীভাবে বলেছিলেন, মহাবিশ্ব হলো এমন কিছু যা মাঝে মাঝে ঘটে। অর্থাৎ কোয়ান্টাম ওঠানামা কেবল ক্ষুদ্র কণাই নয়, কখনো কখনো পুরো মহাবিশ্বও তৈরি করতে পারে। ভাবুন তো, যদি এক অদৃশ্য কণার ওঠানামা একটি ছোট শক্তির ফোঁটা তৈরি করে, আর সেই ফোঁটা হঠাৎ এক মহাবিশ্বে পরিণত হয়, এটা কি সম্ভব? হ্যাঁ, যদি থাকে একটি প্রক্রিয়া যার নাম কসমিক ইনফ্লেশন। কসমিক ইনফ্লেশন থিওরি বলছে, বিগ ব্যাংয়ের পর ক্ষুদ্র ভগ্নাংশ সেকেন্ডের মধ্যে মহাবিশ্ব আলোর গতির চেয়েও দ্রুত গতিতে প্রসারিত হয়েছিল। শোনায় এটা পাগলামি মনে হলেও প্রমাণ আছে। মহাবিশ্ব কেন এত সমতল এবং অভিন্ন? কেন এর আকার এত বিশাল? কেন আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন দেখি? সবকিছু মিলে যায় ইনফ্লেশন মডেলের সঙ্গে। অ্যালান গুথ, এই তত্ত্বের জনক, একে বলেছেন দ্য আলটিমেট ফ্রি লাঞ্চ, কারণ ইতিবাচক ও নেতিবাচক শক্তি একে অপরকে বাতিল করে, আর মহাবিশ্ব বিনা খরচে বেড়ে ওঠে। ভাবুন তো, এক ছোট সাবানের বুদবুদ মুহূর্তে এক বিশাল বেলুনে পরিণত হলো। আমাদের মহাবিশ্বও হয়তো ঠিক তেমনই। কিন্তু এখানে এক বড় সমস্যা আছে। যখন পদার্থ জন্ম নেয়, তখন সমান সংখ্যক প্রতি পদার্থও জন্ম নেওয়ার কথা।
তাহলে তো সব পদার্থ ও প্রতিপদার্থ মিলিয়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখি শুধু পদার্থ, সব প্রতিপদার্থ গেল কোথায়? বিজ্ঞানীদের ধারণা প্রতি 1 বিলিয়ন কণার জন্য মাত্র একটি পদার্থ কণা বেঁচে গিয়েছিল, অন্য সব ধ্বংস হয়ে গিয়েছে বিকিরণে। এই ক্ষুদ্র উদ্বৃত্ত আজকে তারা, গ্রহ, জীব সবকিছু তৈরি করেছে। কেন এমন হলো এটি ব্যাখ্যা করার জন্য 1967 সালে পদার্থবিদ আন্দ্রে সাখারায়েভ 3টি শর্ত প্রস্তাব করেছিলেন, যে এখন সারখভ কন্ডিশন নামে পরিচিত। প্রথমটি, কিছু প্রতিক্রিয়া পদার্থের সংখ্যা পরিবর্তন করতে পারে। 2, পদার্থ ও প্রতিপদার্থ ঠিক একইভাবে আচরণ করে না, সামান্য পক্ষপাত রয়েছে। 3, মহাবিশ্ব এত দ্রুত প্রসারিত ও ঠান্ডা হচ্ছিল যে এই অসমতা জমে গিয়েছিল। এভাবেই সামান্য পদার্থ টিকে থেকে আজকের মহাবিশ্ব গড়ে তুলেছে। আরেকটি গভীর প্রশ্ন, মহাবিশ্বের সত্যি কি শুরু ছিল? মহাবিশ্ব কি চিরন্তন? অনেক বিজ্ঞানী মনে করেন যে হয়তো মহাবিশ্ব চিরন্তন। লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি তত্ত্বে বলা হয়, এক পুরনো মহাবিশ্ব ভেঙে পড়ে আবার নতুন মহাবিশ্ব জন্ম নেয়, বিগ বাউন্স। বিখ্যাত পদার্থবিদ রজার পেনরোজ প্রস্তাব করেছিলেন কনফর্মাল সাইকেলিক কসমোলজি, যেখানে মহাবিশ্ব অসংখ্য চক্রে জন্ম মৃত্যু ঘটায়। তিনি এমনকি দাবি করেছিলেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের পূর্ববর্তী মহাবিশ্বের চিহ্ন থাকতে পারে। তবে এখনও এসব প্রমাণ বিতর্কিত। অধিকাংশ প্রমাণ বলছে আমাদের পরিচিত মহাবিশ্ব শুরু হয়েছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে। তাহলে প্রশ্ন রয়ে গেল, এর আগে কি ছিল? কিছু ছিল কি, নাকি সত্যি কিছু ছিল না? শেষ প্রশ্ন, কেন নিয়মগুলো আছে? এই নিয়মগুলো কেন আছে? যদি মহাবিশ্ব সত্যি কিছু থেকে সৃষ্টি হয়, তবে আরেকটি প্রশ্ন আসে, কেন কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়ম আদৌ বিদ্যমান? কেন এই নিয়ম, অন্য কোনো নিয়ম নয়? স্টিফেন হকিং এবং লিওনার্ড স্লোভিনিক লিখেছেন, স্পন্টেনিয়াস ক্রিয়েশন ইজ দ্য রিজন ওয়াই দেয়ার ইজ সামথিং রাদার দ্যান নাথিং। তাদের মতে ঈশ্বরকে ডাকতে হয়নি, পদার্থবিজ্ঞানের নিয়মই সৃষ্টিকে সম্ভব করেছে। কিন্তু কেন এই নিয়মগুলো আছে? এটি হয়তো আরও এক বড় রহস্য, যা এখনো অনাবিষ্কৃত। তাহলে কেন কিছু আছে কিছুই না থাকার বদলে? কারণ শূন্যতা স্থিতিশীল নয়, কোয়ান্টাম অনিশ্চয়তা এবং শক্তির ভারসাম্যের কারণে মহাবিশ্ব স্বতঃস্ফূর্তভাবে জন্ম নিতে পারে। আমরা হয়তো এক বিশাল কোয়ান্টাম দুর্ঘটনার সন্তান, অথবা এক চক্রের অংশ, যেখানে অসংখ্য মহাবিশ্ব জন্ম নিয়ে আবার মিলিয়ে যায়। শেষ সত্যটি হয়তো আমরা কখনো জানব না, কিন্তু অনুসন্ধান থেমে থাকবে না। এখন প্রশ্ন হলো, আপনি কি বিশ্বাস করেন? মহাবিশ্ব কি নিছক দুর্ঘটনা, নাকি কোনো পরিকল্পিত সৃষ্টি? কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, এমন আরও রহস্যময় ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার দেখা হবে মহাবিশ্বের বা অন্য কোনো রহস্য নিয়ে। অজানাকে এইভাবেই জানতে থাকুন। আমি যে সূত্রধার এবং পড়ে শোনালাম, আমার নাম পৃথ্বীশ, আর আপনারা আমাকে যন্তর মন্তর নামে জেনে এসছেন। অসংখ্য ধন্যবাদ।